আচ্ছা, আমাদের কাছে আজকে যেটা আছে সেটা হলো পঞ্চায়েত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন। সেগুলো আমরা আলোচনা করব, একটু ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা অপশনকে চেষ্টা করব ভালো করে ইলাবোরেট করে। প্রথম প্রশ্ন যেটা আছে যে ভারতের শেষ জনগণনা কবে হয়েছিল? ভারতের জনগণনা কবে হয়েছিল? ভারতের শেষ জনগণনা কবে হয়েছিল? তো এটার উত্তর প্রত্যেকেই প্রত্যেকেই জানো যে এটার উত্তর হচ্ছে 2011 সালে। 2011 সালে। এবারে শুধু এটা জানলেই তো হয়ে যাবে না। এটার সাথে সাথে আরো কিছু জানতে হবে, যে যেমন এই 2011 সালে জনগণনা, এটার সেন্সাস কমিশনার কে ছিল? না, এই 2011 সালের যে শেষ জনগণনা হয়েছিল এটার সেন্সাস কমিশনার ছিল সি চন্দ্রমৌলি। সি চন্দ্রমৌলি, এটা আমরা জানলাম। মৌলি। এবারে এবারে জনগণনা, আচ্ছা, 2011 সালটা একটু বলে দিই। 2011 সালে যে সেন্সাস কমিশনার ছিলেন তিনি ছিলেন সি চন্দ্রমৌলি। এই 2011 সালে জনগণনার, এই জনগণনার মোটো ছিল আওয়ার সেন্সাস, আওয়ার ফিউচার। আওয়ার সেন্সাস, আওয়ার সেন্সাস, আওয়ার আওয়ার ফিউচার। আচ্ছা, এবারে জনগণনা সম্পর্কে একটু ডিটেলসে একটু আলোচনা করি। তো জনগণনা, জনগণনা সবার প্রথম জনগণনা হয়েছিল কত না 1872 সালে। প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে। এটা হয়েছিল লর্ড মায়ো বা লর্ড মেয়ো। এই লর্ড মায়ো এর সময় প্রথম জনগণনা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে যে এই জনগণনাটা, এটা কোনো পূর্ণাঙ্গ জনগণনা ছিল না এবং এটা অফিসিয়াল জনগণনাও ছিল না। তাহলে প্রথম প্রথম তাহলে পূর্ণাঙ্গ জনগণনা কবে হয়েছিল, মানে প্রথম পূর্ণাঙ্গ অথবা অফিসিয়াল, সেটা হয়েছিল 1881-তে। 1881 কার সময়? না, রিপন লর্ড রিপনের সময় হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথম হয়েছিল 1872, তারপরে হয়েছে 1881। কিন্তু 1881 সালের জনগণনাটা, এটা ছিল প্রথম পূর্ণাঙ্গ এবং প্রথম অফিসিয়াল জনগণনা। এই যে জনগণনা, এই জনগণনা হয় কতদিন ছাড়া? না, প্রতি প্রতি 10 বছর ছাড়া এই জনগণনা হয়ে থাকে। প্রতি কত বছর ছাড়া? 10 ইয়ার অন্তর, মানে 10 বছর। এই 10 বছর ছাড়া জনগণনা হয়ে থাকে। এবারে যদি বলে এই যে 2011 সালে জনগণনা হয়েছিল, এটা কততম জনগণনা ছিল? এই জনগণনাটা আমরা মনে রাখবো যে এটা 15তম ছিল। এবারে 15তম কি হিসাবে? 15তম এই হিসাবে, যদি যে স্বাধীনতার আগে থেকেও যে জনগণনাগুলো হচ্ছিল, প্রথম যে জনগণনা হলো পূর্ণাঙ্গ, সেই সব নিরিখে যদি কিছু না বলে দেওয়া থাকে কততম জনগণনা, তখন হবে এটা 15তম। কিন্তু যদি বলে স্বাধীনতার পরে, স্বাধীনতার পর থেকে এটা কততম জনগণনা, তখন হবে আমার 7তম। ঠিক আছে, তখন হবে 7তম। এবারে যে জনগণনা 2011 সালে হয়েছিল, এই 2000 জনগণনা অনুসারে দু একটা প্রশ্ন পরীক্ষায় আসে। যদি একটু বলি তাহলে সেটা উম, নতুন পেজ, নতুন পেজ। আচ্ছা, 2011 সাল জনগণনা আমি এখানে দিচ্ছি 2011। এই 2011 সালের জনগণনার সময় টোটাল লোক ছিল 121 কোটি। টোটাল 121 কোটি জনসংখ্যা ছিল। আচ্ছা, এবারে সব থেকে বেশি সব থেকে বেশি সব থেকে বেশি এটা কি না, জনসংখ্যা। জনসংখ্যা জনসংখ্যা নিরিখে সব থেকে বেশি লোক বাস করতো উত্তরপ্রদেশ বা ইউপি। ইউপিতে সব থেকে বেশি লোক বাস করতো এবং সব থেকে কম জনসংখ্যা, এটা জনসংখ্যার নিরিখে সব থেকে কম হচ্ছে সিকিম। আচ্ছা, এটা আমি একটা করে দিচ্ছি। উম,
এখানে আমি লিখছি জনসংখ্যা, জনসংখ্যা, এখানে লিখছি বেশি, এখানে লিখছি কম। ঠিক আছে, এবারে এই জনসংখ্যা সব থেকে বেশি ছিল আমার উত্তরপ্রদেশ, সব থেকে কম জনসংখ্যা ছিল জনসংখ্যার দিক থেকে সেটা হচ্ছে সিকিম, সেটা হলো সিকিম। এবারে যদি বলে জনঘনত্ব, জনঘনত্ব বললে সব থেকে বেশি জনঘনত্ব ছিল বিহারে, সব থেকে বেশি জনঘনত্ব ছিল বিহারে এবং সব থেকে কম জনঘনত্ব ছিল অরুণাচল প্রদেশ। কোথায় না, অরুণাচল প্রদেশ। কতজন? অরুণাচল প্রদেশে মাত্র 17 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করত, মাত্র 17 জন অরুণাচল প্রদেশ। এবার যদি বলি লিঙ্গানুপাত, লিঙ্গানুপাত বা সেক্স রেশিওর কথা যদি বলি, সেক্স রেশিওর কথা যদি বলি তাহলে সবচেয়ে বেশি লিঙ্গানুপাত ছিল কেরালা, সবচেয়ে বেশি লিঙ্গানুপাত ছিল কেরালা এবং সব থেকে কম লিঙ্গানুপাত ছিল হরিয়ানা। কোথায় না, হরিয়ানা। এবারে এই লিঙ্গানুপাতটা মেজার করা হয় কিসের উপর, মানে প্রতি 1000 জন পুরুষ থাকলে কোনো একটা রাজ্যের ক্ষেত্রে প্রতি 1000 জন পুরুষ থাকলে তার নিরিখে কতজন মহিলা আছে সেটা হচ্ছে তার লিঙ্গানুপাত। সব থেকে বেশি লিঙ্গানুপাত রেশিও, সেক্স রেশিও, সেটা ছিল কেরালা এবং সব থেকে কম ছিল হরিয়ানা। কেরালাতে 1084, মানে 1000টা পুরুষ থাকলে 1084টা মেয়ে আছে এবং হরিয়ানাতে সব থেকে কম, এটা ছিল 879, তো হ্যাঁ 879 জন, 879 জন, মানে 1000 জন পুরুষ আর 879 জন মহিলা আছে। এটাকে আমরা সেক্স রেশিও বলছি। আচ্ছা, এবারে যদি বলি সাক্ষরতার হার, সাক্ষরতার হার বা লিটারেসি, লিটারেসি রেট সবচেয়ে বেশি কোথায় ছিল না, কেরালা। কেরালার মানুষ প্রচুর শিক্ষিত তখনকার, এই 2011 সময়। আর সব থেকে কম মানুষ শিক্ষিত ছিল কোথায় না, বিহারে, পার্সেন্টেজ হিসাবে। কেরালাতে প্রায় 94%, প্রায় 94% মানুষ শিক্ষিত ছিল এবং বিহারে 61% সামথিং, 61% মানুষ শিক্ষিত ছিল। ঠিক আছে, এটা ক্লিয়ার। আর এখান থেকে পরে আলোচনা করবো, আরো প্রশ্ন আছে। তাহলে আমি এখানে কি কি বললাম, এখানে বললাম যে ভারতের শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। এই যে 2011 সালে জনগণনা ছিল 15তম প্রথম থেকে হিসাব করলে, কিন্তু যদি বলে স্বাধীনতার পর কততম, তখন হবে 7তম। এবার 2011 সালে জনগণনা, তার মোটো ছিল কি না, মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এই সেন্সাসটা পরিচালনা কে করেছিলেন, সেন্সাস কমিশনার ছিলেন সি চন্দ্রমৌলি। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম 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 জনগণনা হয়েছিল 1872 লর্ড মেয়র সময়, কিন্তু এটা অফিসিয়াল জনগণনা ছিল না। প্রথম অফিসিয়াল জনগণনা হয়েছিল 1881 লর্ড রিপনের সময়। ঠিক আছে, অফিসিয়াল এবং পূর্ণাঙ্গ জনগণনা জনগণনা প্রতি 10 বছর ছাড়া ছাড়া হয়ে থাকে। আর এখানে তখন প্রথম 2011 সালের জনগণনা অনুসারে জনসংখ্যা ছিল 121 কোটি। সব থেকে বেশি জনসংখ্যা ছিল উত্তরপ্রদেশ, সব থেকে কম ছিল সিকিম। জনঘনত্বের হিসাবে সব থেকে বেশি জনঘনত্ব ছিল বিহারে এবং সবচেয়ে কম জনঘনত্ব ছিল অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন। সেক্স রেশিও হিসাব করলে কেরালার সেক্স রেশিও সব থেকে বেশি এবং হরিয়ানার সব থেকে কম ছিল। লিটারেসি বা সাক্ষরতার হার হিসাব করলে কেরালার সাক্ষরতার হার সব থেকে বেশি এবং বিহার সব থেকে কম। এরপরের প্রশ্ন কি আছে দেখি, কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য ছদ্মনামে পরিচিত? কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য ছদ্মনামে পরিচিত? এবারে বিক্রমাদিত্য ছদ্মনামে কি পরিচিত? আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ছদ্মনামে পরিচিত ছিলেন। এবারে বাকি যেগুলো আছে সেগুলো পরীক্ষায় আসে, যেমন স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে কি বলা হতো, স্কন্দগুপ্ত বলা হতো ভারতের রক্ষাকর্তা। কেন বলা হতো, কারণ ইনি
হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। হুনরা ভারত আক্রমণের সময় তিনি প্রতিহত করেছিলেন, তার জন্য স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলে। সমুদ্রগুপ্তকে কি বলে? সবাই জানি যে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। ভারতের নেপোলিয়ান বলে সমুদ্রগুপ্তকে। প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজা ধীরাজ। কি ছিল? মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল। এবারে দু একটা নয়, মোটামুটি অনেকগুলো আপনার ছদ্মনাম পরীক্ষাতে বারবার আসে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট বলছি, যেমন কিছু ইম্পর্টেন্ট ছদ্মনাম বলছি। যেমন এক, নতুন পেজে লিখে দিচ্ছি। এক হচ্ছে বিম্বিসার। 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 বিম্বিসারের ছদ্মনাম ছিল শ্রেণিক। শ্রেণিক পরীক্ষায় এসেছে বিম্বিসার শ্রেণিক। এবারে বিম্বিসার শ্রেণিক, এটা রিলেটেড আর একটা আছে অজাতশত্রু। অজাতশত্রুর ছদ্মনাম ছিল কুনিক। বিম্বিসারের ছিল শ্রেণিক, অজাতশত্রুর ছদ্মনাম ছিল কুনিক। আবার আবার বিম্বিসারের মতোই আর একটা নাম আছে বিন্দুসার। 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 বিন্দুসারকে কি বলা হতো? বিন্দুসারকে বলা হতো অমিত্রাঘাত। অমিত্রাঘাত কাকে বলা হতো? বিন্দুসারকে। তাহলে কি বিন্দুসারকে বলা হতো অমিত্রাঘাত, আর বিম্বিসারকে বলা হতো শ্রেণিক বা শ্রেণীয়। অজাতশত্রুকে বলা হতো কুনিক। অজাতশত্রুকে বলা হতো কুনিক। এছাড়া যেমন কনিষ্ক। কনিষ্ককে বলা হতো কনিষ্ক। কনিষ্ককে কি বলা হতো? দ্বিতীয় অশোক। পরীক্ষায় আসছিল দ্বিতীয় অশোক। কনিষ্ককে কি বলা হতো? কনিষ্ককে বলা হতো দ্বিতীয় অশোক। হর্ষবর্ধন। হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে বলা হতো শিলাদিত্য। এবং সকল উত্তর পথনাথ। পথনাথ। তাহলে কি? হর্ষবর্ধন হচ্ছে শিলাদিত্য, সকল উত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে। এছাড়াও যেমন শিবাজি। শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজ। শিবাজি মহারাজকে কি বলা হতো? শিবাজি মহারাজকে বলা হতো পার্বত্য মুশিক। এছাড়াও অনেক আছে, যেমন রঞ্জিত সিং। রঞ্জিত সিংকে শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাবটা আমাদের লালা লাজপত রায়কেও বলা হতো, তো অপশন অনুযায়ী ওটা ভ্যারি করে। যেমন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে বৈপরীত্যের মিশ্রণ বলা হতো, পাগলা রাজা বলা হতো। এছাড়াও আছে শাহজাহান। শাহজাহানের নাম ছিল, আসল নাম ছিল খুররম। এরকম অনেক প্রশ্ন আছে। আচ্ছা, তাহলে এই দুটো কি বললাম, যে প্রথম চন্দ্রগুপ্ত উপাধি ছিল মহারাজা ধীরাজ। সমুদ্রগুপ্তের উপাধি ছিলেন ভারতের নেপোলিয়ান। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হতো। বিন্দুসারকে অমিত্রাঘাত। বিম্বিসারকে শ্রেণিক। অজাতশত্রুকে কুনিক। কনিষ্ককে দ্বিতীয় অশোক বা দেবপুত্র বলা হতো। হর্ষবর্ধনকে শিলাদিত্য, সকল উত্তর পথনাথ বলা হতো। এরপরে আসে পরের প্রশ্নে। পরের প্রশ্নে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? এটার উত্তর হবে পুরুলিয়া। এবারে পুরুলিয়াতে পুরুলিয়া পুরুলিয়ার যে আগের নাম ছিল, এই পুরুলিয়ার আগের নাম ছিল মানভূম। পরে এটা পুরুলিয়া হয়েছে। পুরুলিয়ার আদ্রা শহর। শহরের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি লেখা গেছে পুরুলিয়ার আদ্রা শহরের উপর দিয়ে। আর মনে রাখতে হবে এখান থেকে যে পুরুলিয়ার সাঁওতালডিহি আছে, এই সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র বা থার্মাল পাওয়ার স্টেশন এই পুরুলিয়াতেই আছে। আর পুরুলিয়ার যে জয়চণ্ডী পাহাড়,
পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, এই জয়চণ্ডী পাহাড়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে একটা সিনেমার শুটিং হয়েছিল। মনে রাখতে হবে, পুরুলিয়া থেকে পরীক্ষায় এই প্রশ্নগুলো পরীক্ষায় আছে, পরীক্ষাতে এগুলো আসে। আর এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি কলিকাতা, কলকাতা, কলকাতা। এই কলকাতা শহরটা 1690 1690 এতে জব চার্নক, গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা। কি কি? গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা। গোবিন্দপুর, সুতানুটি, কলকাতা, এই তিনটে গ্রামকে মিলিয়ে জব চার্নক 1690 সালে কলকাতা শহরটা প্রতিষ্ঠা করেছিল। যদিও এখন হাইকোর্ট রায় দিয়েছে যে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা উনি নন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসলে যে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কে, তখন 1690 জব চার্নক, গোবিন্দপুর, সুতানুটি, কলকাতা, এই তিনটি গ্রাম মিলিয়ে কলকাতা শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। সে কলকাতা না আমাদের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত। 1911 সাল পর্যন্ত আমাদের রাজধানী ছিল। কত সাল থেকে? এটা 1772 সাল থেকে ছিল, 1911 সাল পর্যন্ত। এরপরে কলকাতা, 1911 সালে কলকাতা আমাদের রাজধানী চেঞ্জ হয়ে যায়, কিন্তু দিল্লিতে হয়ে যায়। কলকাতাতে সবথেকে পুরনো হাইকোর্ট, সবচেয়ে পুরনো হাইকোর্ট কলকাতা হাইকোর্ট 1862। 1862-তে সব থেকে পুরনো হাইকোর্ট, ভারতবর্ষের প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট 1862 সালে তৈরি হয়েছিল। কলকাতার কতগুলো ডাকনাম আছে, যেমন কলকাতাকে কি বলা হয়? সিটি অফ জয় বলা হয়। কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। আচ্ছা, সিটি অফ জয় বলে, সিটি অফ প্যালেস বলে, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে, কাকে বলে? কলকাতাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি কি বললাম আর আবার প্রথম দিকে বলে দিই। আরো বলে দিই, পুরুলিয়া। পুরুলিয়ার আগের নাম কি ছিল? পুরুলিয়ার আগের নাম ছিল মানভূম। পুরুলিয়ার আদ্রা শহরের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখা গেছে। পুরুলিয়ার সাঁওতালডিহিতে একটা থার্মাল পাওয়ার স্টেশন বা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এই পুরুলিয়াতে জয়চণ্ডী পাহাড় আছে। পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যে সিনেমা হয়েছিল তার শুটিং হয়েছিল এখানে। আচ্ছা, তারপরে বললাম কলকাতার প্রতিষ্ঠাতা 1690 জব চার্নক, গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠা হয়েছে। 1911 সাল পর্যন্ত এটা আমাদের ক্যাপিটাল ছিল। তারপরে ক্যাপিটাল আমার দিল্লি হয়ে যায়। কলকাতা হাইকোর্ট ভারতের সবচেয়ে প্রথম হাইকোর্ট কবে? 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা থেকে সিটি অফ জয় বলে, সিটি অফ প্যালেস বলে, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতাকে বলা হয়। এবার আসি পরের প্রশ্ন কলকাতা। পরের প্রশ্নে আসে যে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোথায়? আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা? না, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, এটা লেখা রয়ে গেছে। যাই হোক, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোথায়? না, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো খুবই সুন্দর। নিরক্ষরেখার নিকট, কর্কটক্রান্তি রেখার নিকট, মকরক্রান্তি রেখার নিকট, নাকি আর্কটিক সার্কেলের নিকট। এবারে যে অপশনগুলো আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ট্রপিক অফ ক্যান্সার যে গেছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে তো গেছে। পশ্চিমবঙ্গের মোট 5টা জেলার উপর দিয়ে গেছে। একটা হচ্ছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের মোট 5টা জেলা, এই পুরুলিয়া, আচ্ছা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এবারে নদিয়ার উপর দিয়ে গেছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার, নদিয়ার উপর দিয়ে গেছে। আর কলকাতা থেকে নদিয়া ডিস্টেন্স খুব একটা বেশি দূরে নয়, তার জন্যেই এই অপশনগুলোর মধ্য থেকে আমার কর্কটক্রান্তি রেখার নিকট বা নিয়ার দ্য ট্রপিক অফ ক্যান্সার এইটা আমার খুব ভালোভাবে ম্যাচ করছে। তাহলে আমরা এখানে উত্তর নেব যে পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থান কর্কটক্রান্তির নিকট। ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে পশ্চিমবঙ্গের 5টা জেলার মধ্যে দিয়ে গেছে। যদি বলে কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার কতগুলো
জেলার মধ্য দিয়ে গেছে, যদি জেলা নয়, কতগুলো রাজ্যের মধ্য দিয়ে গেছে, তখন বলবো যে আমরা টোটাল 8টা, 8টা রাজ্যের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। এবারে কি কি গেছে যদি এটা সংক্ষেপে লিখে দিই, একটা হচ্ছে গুজরাট, তারপর হচ্ছে রাজস্থান, তারপরে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা। ঠিক আছে, এই আটটা রাজ্যের উপর দিয়ে গেছে। এই কর্কটক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার, এই কর্কটক্রান্তি রেখা মাহি নদীকে দুবার অতিক্রম করছে, পরীক্ষায় বারবার আসে কিন্তু মাহি রিভারকে দুবার ক্রস করেছে। ঠিক আছে, পরীক্ষায় বারবার আসে। তাহলে পুরোটা আরো একবার বলে দিই। পুরোটা বললাম যে কর্কটক্রান্তি রেখার নিকট আমাদের রাজধানী শহর, পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা অবস্থিত। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টা জেলার মধ্য দিয়ে গেছে, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এই নদিয়া কলকাতার কাছে, তার জন্য এই অপশন অনুযায়ী ট্রপিক অফ ক্যান্সারের নিকট আমাদের রাজধানী শহর অবস্থিত। এই ট্রপিক অফ ক্যান্সার মোট 8টা জেলার মধ্য দিয়ে গেছে। কি ট্রপিক অফ ক্যান্সার মোট 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। সেটা কি, গুজরাট, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা। মাহি রিভার ট্রপিক অফ ক্যান্সারকে মাহি রিভার দুবার ক্রস করেছে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন এবারে যাই। পরের প্রশ্ন বলছি যে কোন নিয়মের 3টি একই রকম তবে বিজাতীয় কোনটি? কোন নিয়মের 3টি একই রকম তবে বিজাতীয় কোনটি? এবারে অপশন 3টে আছে, একটা হচ্ছে পনির, মিল্ক, কার্ড, ঘি। আমরা দেখতে পাচ্ছি যে দুধ থেকে এই 3টে জিনিসই তৈরি হয়। দুধ হচ্ছে মেন বস্তু, আর এগুলো এর থেকেই তৈরি হয়। তার জন্য এখানে অপশন অনুযায়ী বিজাতীয় হিসাবে আমরা মিল্ককে নেব। এবারে মিল্ক থেকে যে কার্ড তৈরি হচ্ছে, মানে দুধ থেকে যে দই তৈরি হচ্ছে, এটা কার সাহায্য হচ্ছে? এটাই সাহায্য করছে একটা ব্যাকটেরিয়া যার নাম ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসে মিল্ক এটা এক ধরনের দ্রবণ, তো এটা কি দ্রবণ? এটা হচ্ছে একটা ইমালশন কোলয়েড দ্রবণ। পরীক্ষায় ইমালশন কোলয়েড দ্রবণ পরীক্ষায় প্রশ্ন আসে যে মিল্ক হচ্ছে এক প্রকার ইমালশন কোলয়েড দ্রবণ। ঠিক আছে, আর মিল্কে কি থাকে? মিল্কে থাকে ল্যাকটিক অ্যাসিড। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে মিল্কে থাকে ল্যাকটিক অ্যাসিড। এই দুধের রং হালকা হলুদ হয়। এর কারণ কি? এতে ক্যারোটিন বা ভিটামিন B2, যার রাসায়নিক নাম রাইবোফ্লোভিন। এই রাইবোফ্লোভিনের উপস্থিতির জন্য দুধের রং হালকা হলুদ হয়। পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করেছেন। এগুলো তো আমরা দেখলাম যে এবারে এগুলো এই দুধে থাকে, এগুলো দেখলাম। এবারে দুধকে সুষম খাদ্য বলা হয় না। বর্তমানে দুধকে পারফেক্ট ফুড বলা হয় না। এপিসিটি পারফেক্ট ফুড বলা হয় না। তার কারণ হচ্ছে এতে ভিটামিন সি এবং আয়রন থাকে না। তার জন্য একে পারফেক্ট ফুড বা সুষম খাদ্য বলা হয় না বর্তমানে। এবারে দুধের শুদ্ধতা মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার হয়, ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় এর শুদ্ধতা মাপার জন্য, ল্যাক্টোমিটার। ঠিক আছে, এবারে
একটা আমাদের ভূগোল থেকেই বলো, ইকোনমিক্স থেকে বলো, একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে হোয়াইট রিভলিউশন। হোয়াইট রিভলিউশন, রিভলিউশন এই হোয়াইট রিভলিউশনটা আমাদের শ্বেত বিপ্লব, যেটাকে বাংলায় বলে শ্বেত বিপ্লব, এটা আমাদের এর দুধ উৎপাদনের সঙ্গে জড়িত, যেটার প্রধান উদ্যোক্তা ছিলেন ভার্গিস কুরিয়েন। এই ভার্গিস কুরিয়েনকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। আচ্ছা, দুধ গবেষণাগার হরিয়ানার কার্নালে আছে, এটা পরীক্ষায় আছে, মনে রাখতে। ঠিক আছে, তাহলে প্রথম দিকে আরেকবার আলোচনা করে দিই। প্রথমে দেখলাম যে দুধ থেকে দই তৈরি হচ্ছে উইথ দ্য হেল্প অফ ল্যাক্টোব্যাসিলাস। মিল্ক ইস একটা ইমালশন কলয়েড দ্রবণ। দুধ হচ্ছে এক ধরনের ইমালশন কলয়েড দ্রবণ। দুধে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। দুধের রং হালকা হলুদ হয়। ভিটামিন বি টু বা যার রাসায়নিক নাম রাইবোফ্লোভিন, এই রাইবোফ্লোভিনের জন্য দুধের রং হালকা হলুদ হয়। এবারে দেখলাম যে পারফেক্ট ফুড নয়, মানে সুষম খাদ্য দুধকে বলা হয় না, কারণ এখানে ভিটামিন সি এবং আয়রন থাকে না বলে দুধকে সুষম খাদ্য বলা হয় না। ভিটামিন সি কাঁচা লঙ্কায় পাওয়া যায়, আয়রন পাওয়া যায় গুড়ে। কাঁচা লঙ্কা এবং গুড় মিশিয়ে দুধ খেলে সেটা তাহলে পারফেক্ট ফুড হবে। আচ্ছা, এখানে হোয়াইট রিভলিউশন হচ্ছে শ্বেত বিপ্লব, যার জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে, আমরা এটাও দেখলাম। এবারে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কতদিন? আচ্ছা, উত্তর হবে কত? 6 বছর, 6 ইয়ার। এবারে রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চ কক্ষ। এটা হলো একটা আপার হাউস, উচ্চ কক্ষ। তার মানে একে পুরোপুরিভাবে ভেঙে দেওয়া যায় না। লোকসভা, সরি, আচ্ছা, রাজ্যসভা হচ্ছে ভারতীয় সংসদের উচ্চকক্ষ। একে পুরোপুরিভাবে ভেঙে দেওয়া যায় না। লোকসভাকে যেমন রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে চাইলে, এরকম রাজ্যসভাকে ভাঙতে পারে না, কারণ এটা উচ্চকক্ষ এবং এটা স্থায়ী। এবারে রাজ্যসভা স্থায়ী কক্ষ হলেও এর 1/3 সদস্য, 1/3 অফ দ্য টোটাল মেম্বার, হলো 1/3 সদস্য প্রতি 2 বছর ছাড়া, কত? 1/3 সদস্য প্রতি 2 বছর ছাড়া অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ যেমন করেন সেরকম চলে আসে। এই রাজ্যসভাতে এই রাজ্যসভাতে রাষ্ট্রপতি, মানে আমাদের প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট, টোটাল 12 জন মেম্বারকে, 12 জন মানুষকে মনোনীত করতে পারে। আচ্ছা, মনোনীত করতে পারে 12 জন মানুষকে। এরা প্রধানত শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজ সেবার ক্ষেত্রে অসামান্য অবদান রাখে, তার জন্য এদেরকে মনোনীত করে টোটাল 12 জনকে। এবারে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে উত্তরপ্রদেশের লোকসভা এবং রাজ্যসভা, উত্তরপ্রদেশের লোকসভা এবং রাজ্যসভার সদস্য সংখ্যা সব থেকে বেশি। আর এই রাজ্যসভার সদস্য মেম্বার হতে গেলে 30 ইয়ার মিনিমাম বয়স হতে হবে। 30 বছর বয়স হলেই তবে কোনো একজন ব্যক্তি রাজ্যসভার মেম্বার হিসাবে হতে পারেন। এই রাজ্যসভার যে চেয়ারম্যান, রাজ্যসভার যিনি চেয়ারম্যান হয়, তিনি পদাধিকার বলে ভারতের যিনি উপরাষ্ট্রপতি থাকেন, ভারতের উপরাষ্ট্রপতি, তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে আমরা জানি যে ডক্টর সর্বপল্লী
সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তাহলে পদাধিকার বলে তিনি যেহেতু প্রথম উপরাষ্ট্রপতি, তার জন্য তিনি রাজ্যসভার প্রথম চেয়ারম্যানও ছিলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম দিকে আরেকবার বলি যে রাজ্যসভা একটা হচ্ছে পার্মানেন্ট হাউস, উচ্চকক্ষ এবং স্থায়ী। এখানে 12 জনকে মনোনীত করেন আমাদের প্রেসিডেন্ট। তার 12 জন যে আসে এরা শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্র থেকে আসে। রাজ্যসভা একের তিন ভাগ সদস্য প্রতি 2 বছর ছাড়া অবসর গ্রহণ করেন। উত্তরপ্রদেশের লোকসভা এবং রাজ্যসভার সদস্য সংখ্যা সব থেকে বেশি। রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম 30 বছর লাগে, বয়স হতে হয়, 30 বছর বয়স হতে। রাজ্যসভার চেয়ারম্যান কে হয় না, আমার উপরাষ্ট্রপতি। যিনি থাকেন তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। এই হিসাবে আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনই তার মানে প্রথম রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, পরের প্রশ্ন চাই। পরের প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? সবচেয়ে প্রাচীন বেদ কোনটা? অবশ্যই আমাদের কোথায় গেল? ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। যেহেতু সবচেয়ে প্রাচীন বেদ যদি ঋগ্বেদ হয়, এই ঋগ্বেদকে মানব জাতির প্রথম আইনও বলা হয়। এই ঋগ্বেদ যেহেতু সবচেয়ে প্রাচীনতম, তাই একে মানব জাতির প্রথম আইনও এই ঋগ্বেদকে বলা হয়। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে এই বেদ শব্দটা এসেছে বিদ্ধাতু থেকে। যার অর্থ জ্ঞান বা নলেজ। ঠিক আছে, বেদ শব্দ এসেছে বিদ্ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। এই বেদ মানুষের দ্বারা সৃষ্টি নয়। হ্যাঁ, মানুষের দ্বারা যেহেতু সৃষ্টি নয়, তাই এটাকে অপৌরুষীয় বলা হতো। কি বলা হতো? বেদকে বলা হতো বাংলা হাতের লেখায় একটু খারাপ, একটু নয়, মোটামুটি ভালোই খারাপ, পৌরুষেয়। কি বলা হতো? অপৌরুষেয়। কেন বলা হতো? কারণ সবাই বিশ্বাস করে যে এটা মানুষের দ্বারা সৃষ্ট নয়, তার জন্যই। কে সৃষ্টি করেছে? তাহলে এটা ভগবানের কথা। এক পুরুষ থেকে অন্য পুরুষে শুনে শুনে মনে রাখা হতো, সেই হিসাবেই হয়ে এসছে। তার জন্য এই বেদকে অপৌরুষীয় বলা হতো। বেদের অপর নাম শ্রুতিও বলা হতো, কারণ এটাকে শুনে শুনে মনে রাখা হতো। আচ্ছা, আমাদের তো মোট টোটাল বেদ কটা আছে একটু দেখি। টোটাল বেদ আছে 4টে। কি কি? একটা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সবচেয়ে পুরনো ধরো দেখলাম ঋগ্বেদ। আর এই ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই 3টে বেদকে একসঙ্গে বলা হতো ত্রয়ী। আচ্ছা, এবারে ঋগ্বেদ এটাতে 1028টা শ্লোক আছে। কটা? 1028টা শ্লোক আছে। ঠিক আছে, এর দশমণ্ডল এবং আচ্ছা, ঋগ্বেদের টোটাল হচ্ছে ওটা 10টা মণ্ডল আছে। টোটাল মণ্ডল আছে 10টা মণ্ডল আছে। এই 10টা মণ্ডল আছে, যার মধ্যে 2 নম্বর মণ্ডল এবং 7 নম্বর মণ্ডল সব থেকে প্রাচীন। 2 নম্বর মণ্ডল এবং 7 নম্বর মণ্ডল সব থেকে প্রাচীন। এই যে 10টা মণ্ডল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 করে, এই 10টা মণ্ডল, প্রত্যেকটা মণ্ডল একটা ঋষির পরিবারের সঙ্গে যুক্ত। এই দশম মণ্ডলের পুরুষ সূক্তে কি আছে না, এইখানে বর্ণাশ্রম কথা বলা আছে। বর্ণাশ্রম বলতে কি, ওই
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণাশ্রম চারটে ভাগ, এর কথা উল্লেখ আছে দশম মণ্ডলের পুরুষ সূক্তে। আর এই তো 3 নম্বর মণ্ডলে কি আছে না, তৃতীয় মণ্ডলে সাবিত্রী দেবীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র লিখেছে কি বিশ্বাজিৎ মুনি। সাবিত্রী দেবীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র লিখেছে, সেটা আছে আমাদের 3 নম্বর মণ্ডলে, সেই কথা আমাদের আছে। 9 নম্বর মণ্ডল, 9 নম্বর মণ্ডলে আমরা সমরস বা সোমের কথা এই 9 নম্বর মণ্ডল থেকে জানতে পারি। ঠিক আছে, এবারে ঋগ্বেদটা আমি তাহলে কি বললাম আর আবার ভালো করে বলে দিই। ঋগ্বেদে টোটাল 1028টা শ্লোক আছে। এই ঋগ্বেদের টোটাল 10টা মণ্ডল আছে। 10টা মণ্ডলের মধ্যে 2 নম্বর এবং 7 নম্বর মণ্ডল সব থেকে প্রাচীন। 10 নম্বর মণ্ডলে পুরুষ সূক্তে চতুরাশ্রম এই বর্ণাশ্রমের কথা বলা হয়েছে। 10 নম্বর মণ্ডলে পুরুষ সূক্তে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে এবং বর্ণাশ্রমের কথা বলা হয়েছে এবং 9 নম্বর মণ্ডলে সোম 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 যে একটা পানীয়, ওই সোমের কথা বলা হয়েছে 9 নম্বর মণ্ডলে। 3 নম্বর মণ্ডলে বিশ্বামিত্র মুনি সাবিত্রী বলতে ভোরে সাবিত্রী দেবীকে উদ্দেশ্য করে যে গায়ত্রী মন্ত্র লিখেছিলেন, সেটা আমাদের 3 নম্বর মণ্ডলে পাওয়া যায়। এটা গেল ঋগ্বেদ। সামবেদ, সামবেদ থেকে গানের ব্যাপারে জানতে পারি। সামবেদ থেকে যজুর্বেদ থেকে আমরা জানতে পারি যে যাগযজ্ঞ যে হতো, সেই যাগযজ্ঞ সম্পর্কে সবকিছু যজুর্বেদ থেকে আমরা জানতে পারতাম। এই যজুর্বেদকে 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ এবং একটা শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ, একে 2টো ভাগে ভাগ হয়েছে। এরপরে অথর্ববেদ সম্পর্কে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের উৎস। মেডিসিন বা চিকিৎসা শাস্ত্রের উৎস। এই মেডিসিন বা চিকিৎসা আমরা অথর্ববেদ থেকে জানতে পারি। এবং এইটা ছাড়াও এখানে বিভিন্ন রকম মন্ত্র বশীকরণ, মরণ, উচ্চাটন যেগুলো বলে না, জাদু, কালা জাদু, সেইগুলো আমরা এই অথর্ববেদ থেকে জানতে পারি। ঠিক আছে, সবগুলোই হলো ক্লিয়ার। আরেকবার বলে দিই, সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ শব্দটা এসেছে বিদ ধাতু থেকে, সংস্কৃত শব্দ বিদ এ থেকে এসছে। এর মানে হলো যে নলেজ বা জ্ঞান। এই বেদ মানুষের দ্বারা সৃষ্টি নয়, তার জন্য একে অপৌরুষীয় বলা হতো, এবং যেহেতু এটা শুনে শুনে মনে রাখা হতো, তার জন্য একে শ্রুতিও বলা হতো। ঠিক আছে, সব থেকে পুরনো হওয়া এটাকে মানব জাতির প্রথম আইন বলা হয় ঋগ্বেদকে। ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ এই 3টে বেদকে একসঙ্গে ত্রয়ী বলা হতো। এই 3টে বেদকে একসঙ্গে। এবার আমরা বলেছিলাম যে ঋগ্বেদে টোটাল 1028টা শ্লোক আছে, 10টা মণ্ডল আছে, এগুলো তো বলে দিয়েছি। অথর্ববেদটা আরেকবার বলে দিয়েছি, এটা মেডিসিন বা চিকিৎসা শাস্ত্রের উৎস। এর অথর্ববেদে মন্ত্র আছে, কি মন্ত্র? বশীকরণ, মরণ, উচ্চাটন, কালা জাদু, এসব কিছুই অথর্ববেদে পাওয়া যায়। ঠিক আছে, এবারে আসছি পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো স্যালাইন ক্লে সয়েল। কেন? কারণ এই সুন্দরবনটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। যেহেতু এখানে জোয়ার ভাটা জল এসে এই জায়গাটা প্লাবিত করে দেয়, তার জন্য এখানকার জল হচ্ছে লবণাক্ত। মূলত এখানে ম্যানগ্রোভ বা লবণাম্বু যে উদ্ভিদ, সেই আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই। এই লবণাম্বু যে উদ্ভিদগুলো জন্মায়, তার একটা ক্যারেক্টার হলো এদের কি দেখা যায় না, এদের ঠেসমূল বা শ্বাসমূল দেখা যায়।
সুন্দরবনের কথা বললে আমাদেরকে কিছু সাল, সুন্দরবনের কথা যখন আসছে তখন কিছু সাল আমাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর যেটা মনে রাখতে হবে, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে হয়েছে? 1987 সালে হয়েছে। রামসার সাইট কত সালে হয়েছে? রামসার সাইট রামসার সাইট হয়েছে 2019, 2000 2019, 2019। বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে হয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে হয়েছে? 1989। সুন্দরবনের হানি, সুন্দরবনের হানি জিআই ট্যাগ পেয়েছে 2014 সালে, সরি 2024, 14 বোধহয়, 2024। আর মনে রাখতে হবে সুন্দরবনকে টাইগার রিজার্ভ, সুন্দরবনকে টাইগার রিজার্ভ কত সালে ঘোষণা করা হয়েছে? 1973। সুন্দরবনকে ন্যাশনাল পার্ক, ন্যাশনাল, প্রত্যেকটা পরীক্ষায় এসেছে, মানে প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে। ন্যাশনাল পার্ক হিসাবে 1984, ঠিক আছে। কি কি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে 1987-এ। সুন্দরবন রামসার সাইট হয়েছে 2019-এ। সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করেছে 1989-এ। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পেয়েছে 2024 সালে। সুন্দরবন টাইগার রিজার্ভ হয়েছে 1973-তে। সুন্দরবন ন্যাশনাল পার্ক হয়েছে 1984। প্রত্যেকটা সাল বারবার পরীক্ষাতে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এখানে, কত নম্বর অপশনটা দেখতে পাচ্ছি যে পলিমাটি, পলিমাটি বা অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল যত রকমের মাটি আছে তার মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজ হিসাবে পলিমাটির শতকরা হার সবথেকে বেশি। পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল আছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, এসব জায়গায় দেখতে পাওয়া যায়। আর এই অ্যালুভিয়াল সয়েল ধান এবং পাট চাষ, প্যাডি এবং পাট, এই পাট চাষের জন্য অ্যালুভিয়াল সয়েল খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। যাক, কালো মাটি বা ব্ল্যাক সয়েল, এই কালো মাটিকে রেগুর মৃত্তিকাও বলা হয়। এই রেগুর মৃত্তিকা সয়েল চাষের জন্য খুবই উপযোগী। সয়েল চাষ করতে গেলে 210 দিনের মতো তুষারপাত থাকতে হয়, মনে হয়। হ্যাঁ, 210 দিনই হতে পারে। যাই হোক, এটা একটু দেখে নেবে। এরপর আসি, হ্যাঁ, পরের প্রশ্ন যাওয়ার আগে আরেকবার বলে দিই যে লবণাক্ত মাটি, এটা বললাম তো, এগুলো একবার বলা হয়ে গেছে। পলি মাটি, অ্যালুভিয়াল সয়েল, শতকরা হার সবচেয়ে বেশি, যে 8 প্রকারের মাটি আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের পলি মাটি। কালো মাটিকে রেগুন মৃত্তিকা বলা হয় এবং এতে তুলা চাষ মানে তুলা, মানে কটন, COTTON, কটন চাষ সব থেকে ভালো হয় এই যে কালো মাটিকে। পরের প্রশ্ন আসা যাক। পরের প্রশ্ন, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলা, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? হিমালয় পর্বতের পাদদেশে দার্জিলিং জেলায় হিমালয় পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? উত্তর হবে তোরাই। এবারে হিমালয় পাদদেশ আছে, তার যে নুড়ি বালি এগুলো জমে একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়েছে, যেটাকে আমরা তোরাই বলছি। এই তোরাই শব্দের অর্থই হলো স্যাঁতস্যাঁতে ভূমি। তোরাই শব্দের অর্থই হলো কি? তোরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। স্যাঁতস্যাঁতে ভূমির মানেই হলো হচ্ছে তোরাই। এবারে তোরাই এবং
তোরাই এবং ডুয়ার্স এই দুটো পরীক্ষায় খুব কনফিউশন করে, যে তোরাই কোন দিকটা বলে, তিস্তা নদীর কোন দিককে তোরাই বলে, কোন দিককে ডুয়ার্স বলে। এই দুটো জিনিস পরীক্ষাতে বারবার একটু প্রবলেম করে। তাহলে আমি একটা ছোট্ট জিনিস বলে দিই, যে তিস্তা নদীর ইস্ট পূর্ব দিককে বলা হয় ডুয়ার্স, এবং পশ্চিম দিককে বলা হয় তোরা। এবারে কি করে মনে রাখবো? তিস্তা নদীর পূর্ব মানে ইস্টে হচ্ছে ডুয়ার্স। এখানে ইস্টের ই তুলি, ডুয়ার্সের ডি তুলি। তাহলে আমরা বারবার শুনতে পাই যে ইডিতে রেড করে দিয়েছে। তাহলে এই ইডিতে রেড করে দিয়েছে, এইটা থেকে আমরা বুঝতে পারবো যে ই ফর ইস্ট, ডি ফর ডুয়ার্স। তাহলে তিস্তার ইস্ট মানে পূর্ব দিকে যেটা থাকে সেটা হচ্ছে ডুয়ার্স, এবং ওয়েস্টে যেটা থাকে সেটা হচ্ছে তরাই। ক্লিয়ার? এবারে অপশনে আছে, আমরা দেখতে পাচ্ছি যে ভাঙাড়। কাকে বলে এটা? এটা তাকেই বলে যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল যেগুলো আছে সেগুলোতে পুরনো পলিমাটি জমে কি না পুরনো। এবারে আমরা সবাই কোনো জিনিস পুরনো হয়ে গেলে বলি ভাঙাড়ে ফেলে দে, মানে ভাঙড় থেকে পুরনো পলিমাটি গঠিত হয়ে যে অঞ্চল তৈরি করে সেটাকে হচ্ছে ভাঙড় অঞ্চল বলে। খাদার খাদার কাকে বলে? খাদার হচ্ছে নতুন পলিমাটি দিয়ে গঠিত হয় জায়গাটা। খাদারটা হচ্ছে নতুন নতুন পলিমাটি দিয়ে গঠিত হচ্ছে, এবং ভাঙর পুরনো পলিমাটি দিয়ে গঠিত হচ্ছে। সেগুলোকে ভাঙরটাকে হচ্ছে পুরনো পলিমাটি, এবং খাদারকে হচ্ছে নতুন পলিমাটি। ঠিক আছে, এবার পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলো কি? পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলো কি? পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী তিস্তা, জলঢাকা, রায়ডাক, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা গঙ্গা, দামোদর গঙ্গা। এখানের যে বেস্ট অপশন সেটা তিস্তা, জলঢাকা, রায়ডাক। তিস্তা, জলঢাকা, রায়ডাক। এই যে তিস্তা নদী এখানে লিখি তিস্তা। তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবন রেখা বলে। এর সাথে সাথে এটাকে ত্রাসের নদীও বলে। কি বলে? ত্রাসের নদী, কারণ তিস্তা প্রতি বছর বাঁধ ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি করে, তার জন্য এটাকে ত্রাসের নদীও বলে। তিস্তার উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের জেমু হিমবাহ। সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তিস্তার উপনদী একটা পরীক্ষায় বারবার আসে, যে রিঙ্গিত। এই রিঙ্গিত হচ্ছে তিস্তার উপনদী, এটা পরীক্ষায় বারবার আসে, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এর পরের অপশন আছে জলঢাকা। না, এখান থেকে তিস্তা থেকে আর একটা জিনিস না, জলঢাকাটাই বলি। জলঢাকা হচ্ছে আমাদের উৎপন্ন হয়েছে সিকিমের বিটং হ্রদ থেকে। সিকিমের বিটং হ্রদ, বিদ্রং, সরি ভুলবার উচ্চারণ করছি, সিকিমের বিদ্রং হ্রদ থেকে এই আমাদের জলঢাকা উৎপন্ন হয়েছে। রায়ডাক উৎপন্ন হয়েছে কোথা থেকে? রায়ডাক উৎপন্ন হয়েছে ভুটানের হিমালয় পর্বত থেকে। হিমালয় পর্বত থেকে। এই যে রায়ডাক নদীর উপরে ভুটানের যে একটা চুখা জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছে না, চুখা জলবিদ্যুৎ কেন্দ্র এই ভুটানে যেটা হয়েছে সেটাই রায়ডাক নদীর উপরে অবস্থিত। এবারে এইখানে অপশনে আছে গঙ্গা। আমার গঙ্গা। এই গঙ্গা নদীর উৎপত্তি স্থল যদি বলা হয়
সেটা হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরকোশি জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। কোথা থেকে? উত্তরাখণ্ডের উত্তরকোশি জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। উৎপত্তিস্থলে উৎপত্তিস্থলের উৎপত্তিস্থলে গঙ্গার নাম ভাগীরথী। ভাগীরথীর নাম এটা দেবপ্রয়াগে এসে অলকনন্দার সঙ্গে মিশছে। দেবপ্রয়াগে এসে গঙ্গা নদী অলকনন্দার সাথে মিশে এর নাম হয়েছে, দেবপ্রয়াগে এসে ওই ভাগীরথী নদী দেবপ্রয়াগে এসে অলকনন্দার সঙ্গে মিশে নাম হয়েছে গঙ্গা। ঠিক আছে, গঙ্গা পশ্চিমবঙ্গে এসে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুই ভাগে ভাগ হয়েছে। একটা পদ্মার নামে বাংলাদেশে চলে যাচ্ছে, আর একটা ভাগীরথী হুগলি নামে আমাদের একদম পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে কোথায় পড়ছে, বে অফ বেঙ্গলে এসে পড়ছে। এটা ক্লিয়ার? এবারে এই গঙ্গাকে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান এবং দীর্ঘতম নদী বলা হয়। গঙ্গার দৈর্ঘ্য আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 520 কিলোমিটার। গঙ্গার টোটাল দৈর্ঘ্য 2525, কিন্তু পশ্চিমবঙ্গে গঙ্গা প্রবাহিত হয় 520 কিলোমিটার। 520 কিলোমিটার। তাহলে এটা কি বললাম আর একবার টোটাল ভালো করে বলে দিই। প্রথমে বলেছি যে তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়, একে ত্রাসের নদীও বলা হয়। এটা সিকিমের হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এ তিস্তার একটা উপনদী হচ্ছে রিঙ্গিত। জলঢাকা সিকিমের বিদ্যংহৎ থেকে উৎপন্ন হয়েছে। রায়ডাক হচ্ছে ভুটানের হিমালয় পর্বত থেকে। এই রায়ডাক নদীর উপর, যেটা ভুটানে আছে, ভুটানে চুকা জলবিদ্যুৎ কেন্দ্র এই রায়ডাক নদীর উপর অবস্থিত। গঙ্গার উৎপত্তিস্থল বললাম উত্তরাখণ্ডের উত্তরকোশি জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তিস্থলে গঙ্গার নাম ভাগীরথী নাম নিয়ে সেটা দেবপ্রয়াগে এসে অলকনন্দার সঙ্গে মিশে নাম হচ্ছে গঙ্গা। পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 520 কিলোমিটার। মুর্শিদাবাদের কাছে এসে গঙ্গা দুভাগে ভাগ হচ্ছে। মুর্শিদাবাদের কোথায় না ধুলিয়ানে দুভাগে ভাগ হচ্ছে। একটা পদ্মা নামে বাংলাদেশে যাচ্ছে, অন্যটা ভাগীরথী হুগলি নাম নিয়ে বে অফ বেঙ্গলে এসে পড়ছে। ঠিক আছে, এরপরে আর কি আছে অপশনে? ব্রহ্মপুত্র এখানে লিখি। ব্রহ্মপুত্র তো এটা উৎপত্তিস্থল হচ্ছে তিব্বতে হচ্ছে কোথায় না মানস সরোবরে চেমায়ং দুং হিমবাহে এর উৎপন্ন হচ্ছে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল হচ্ছে তিব্বতের মানস সরোবরের চেমায়ং দুং হিমবাহ থেকে। এই ব্রহ্মপুত্রকে তিব্বতে ডাকা হয় সাংপো নামে তিব্বতে ডাকা হয়। এবং অরুণাচল প্রদেশে কি বলা হয়? অরুণাচল প্রদেশের নাম হচ্ছে ডিহং। এটা থেকে আর মনে রাখতে হবে যে ব্রহ্মপুত্র নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি, যেটা আসামে এই ব্রহ্মপুত্র নদীর উপর গড়ে উঠেছে। তাহলে কি বললাম? ব্রহ্মপুত্র হচ্ছে তিব্বতের মানস সরোবরের চেমাইদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতের নাম সাংপো এবং অরুণাচল প্রদেশের নাম ডিহং। ব্রহ্মপুত্র নদীর উপর যে বদ্বীপ, সেটা বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে আসামে মাজুলি বদ্বীপ, এটা এই ব্রহ্মপুত্র নদীর উপরে গড়ে উঠেছে। এটা বললাম। আর এখানে অপশন আর কিছু বাকি রইল। অপশন এটা হয়ে গেছে গঙ্গা, হয়ে গেছে ব্রহ্মপুত্র, দামোদর। আচ্ছা, এই দামোদর
দামোদরটা কোথায় লিখি আমি? দামোদর কোথায় লিখি? কালার এখানটায় লিখে দিই, দামোদর। এই দামোদর নদীর উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ডের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমি থেকে। ঝাড়খণ্ডের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমি থেকে। মালভূমির আবার এখানে আবার খামারপাড় পাহাড়, তাহলে ঝাড়খণ্ডের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমির খামারপাড় পাহাড় থেকে আমাদের দামোদর নদীর উপর দামোদর নদ উৎপন্ন লাভ করেছে। এবং এই দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। এবং এই দামোদরের একটা উপনদী আছে যেটার নাম হচ্ছে বরাকর। এই বরাকর দামোদরের প্রধান উপনদী। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, দামোদর হচ্ছে ঝাড়খণ্ডের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমির খামারপুর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এই দামোদরের উপনদী হচ্ছে একটা বরাকর। টোটালটা ক্লিয়ার হলো। পরের প্রশ্নে যাই এবারে। গলাটা কি ব্যথা। পরের প্রশ্ন আছে যে ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? অবশ্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছিল? 1913। 1913 সালে পেয়েছিল। কিসে? সাহিত্য নোবেল পেয়েছিল। কেন? তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা ইংরাজি ভাষায় অনুবাদ করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন সং অফারিং। OFFERINGS। তাহলে 1913 গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কিছু কবিতা সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে নাম দিয়েছিলেন সং অফারিং। এর জন্যই তিনি নোবেল পুরস্কার পান। নোবেল বাদেও, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মনে রাখতে হবে ভারত তথা পুরো এশিয়ার প্রথম নোবেল বিজয়ী। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে পেয়েছিল 1913 সালে সং অফারিং এর জন্য। এবারে ইনি এই 1915 সালে নাইটহুড উপাধি পেয়েছিলেন। 1915 সালে নাইটহুড উপাধি পেয়েছিলেন, যেটাকে তিনি 1919 সালে ত্যাগ করে। কেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। যেটা হয়েছিল না, 13 এপ্রিল হয়েছিল অমৃতসরে। একটা ওই পাঞ্জাবের অমৃতসরের ঘটনাটা হয়েছিল। সৈফুদ্দিন কিলচুর গ্রেপ্তারের প্রতিবাদে সবাই একজোট হয়েছিল। হওয়ার পরে ব্রিটিশরা সেই জায়গাটা দরজা বন্ধ করে দেয় এবং জেনারেল ও ডায়ারের নির্দেশে এলোপাতাড়ি গুলি চালায়। তাতে প্রচুর মানুষ মারা গিয়েছিল। তো সেইটার প্রতিবাদে তিনি 1919 সালে এই নাইটহুড উপাধি ত্যাগ করে দেন। ঠিক আছে, এবারে সিভি রমন ইনিও নোবেল পেয়েছিলেন কবে? 1930 সালে নোবেল পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? কারণ তিনি 1928 সালের 28শে ফেব্রুয়ারি রমন এফেক্ট বা স্ক্যাটারিং অফ লাইট। 1928 সালে 28শে ফেব্রুয়ারি রমন এফেক্ট বা স্ক্যাটারিং অফ লাইট আবিষ্কার করেছিলেন, যার জন্য তিনি 1930 সালে নোবেল পান। এই যে 28শে ফেব্রুয়ারি ওনার স্মরণে এই দিনটাকে ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি ওনার স্মরণে এই দিনটাকে পালন করা হয়, ন্যাশনাল সায়েন্স ডে। এবং সিভি রমন 1954 ভারতরত্ন পেয়েছিলেন। 1954 সালে সিভি রমন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবারে অপশনে আছে, দেখতে পাচ্ছি অমর্ত্য সেন
অমর্ত্য সেন কত সালে পেয়েছিলেন নোবেল? ইনিও নোবেল পেয়েছিলেন 1998 সালে। 1998 সালে নোবেল পান এবং এর পরের বছরে 1999-এ ইনি পান ভারত রত্ন। কিসে? না, ইনি নোবেল পেয়েছিলেন ইকোনমিক্সে, অর্থনীতিতে তিনি লিখেছিলেন। এবং এনার একটা বিখ্যাত বই যেটা মনে রাখতে হবে, ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওয়েলফেয়ার ইকোনমিক্স। আচ্ছা, ওয়েলফেয়ার ইকোনমিক্স। এবারে মনে রাখতে হবে যে নোবেল প্রথমে 5টা বিষয়ে দেওয়া হতো। আচ্ছা, নোবেল আমি এখানে একটা ছোট্ট ছক করে দিই, তাহলে আরো ভালো হবে। নতুন পেজ নেবো। হ্যাঁ, আচ্ছা, নোবেল টাইটেল করি নোবেল, এখান থেকে লিখি নোবেল। এই নোবেল সরি সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল এনার নাম অনুসারে 1901 সাল থেকে নোবেল দেওয়া শুরু হয়। কারণ কি? তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? না, ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এই নোবেলটা দেওয়া হয় প্রত্যেক 10 ল্যাপটপ কি গরম? বন্ধ করতে হবে। নোবেল 10ই ডিসেম্বর তারিখে প্রতি বছর 10ই ডিসেম্বর নোবেল দেওয়া হয়, কারণ ওই দিনটাই ছিলেন ওনার মৃত্যুবার্ষিকী। তার স্মরণে 10ই ডিসেম্বর প্রতি বছরের 10ই ডিসেম্বর নোবেল দেওয়া হয়। এবারে নোবেল শুরুর দিকে টোটাল 5টা বিষয়ে নোবেল দেওয়া হতো প্রথম দিকে। যেমন কি কি বিষয়? একটা হচ্ছে ফিজিক্সে দেওয়া হতো, কেমিস্ট্রিতে দেওয়া হতো, চিকিৎসা মেডিসিনে দেওয়া হতো, সাহিত্যতে দেওয়া হতো এবং শান্তিতে দেওয়া হতো। তাহলে কটা হলো? 5টা। ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার এবং শান্তিতে দেওয়া হতো। এই শান্তিতে নোবেল যেটা দেওয়া হয়, এটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। বাকি যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয় কোথায়? সুইডেনের স্টকহোম। সুইডেনের বাকিগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। শুধুমাত্র শান্তিতে নোবেল যেটা, সেটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। আচ্ছা, শান্তিতে নোবেল কে কে পেয়েছিলেন? যদি দুটো নাম মনে করতে হয় তো আমরা অবশ্যই মনে রাখবো 1979 সেটা পেয়েছিলেন মাদার টেরেসা, এবং 2014 সেটা পেয়েছিলেন কৈলাস সত্যার্থী। এছাড়াও মালালা ইউসুফজাই তিনিও শান্তির জন্যই পেয়েছিলেন। তিনি মালালা ইউসুফজাই কত সালে পেয়েছিলেন? 2014-তেই পেয়েছিলেন। 2014 মাত্র 17 বছর বয়সে ইনি সব থেকে কনিষ্ঠতম নোবেল বিজয়ী, মানে একদম কনিষ্ঠতম নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ঠিক আছে। আর মনে রাখতে হবে যে মেরি কুরি ইনি দুবার নোবেল পেয়েছিলেন, একবার ফিজিক্সে আর একবার কেমিস্ট্রিতে। ঠিক আছে। কি বললাম টোটালটা একবার বলে দিই। হ্যাঁ, এটা একটা জিনিস বলতে ভুলে গেছি। প্রথমে 5টা বিষয়ে দেওয়া হতো নোবেল, তারপরে একটা বিষয়ে অ্যাড হলো, এটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স কবে থেকে দেয়? 1969 থেকে ইকোনমিক্সে নোবেল দেওয়া শুরু হয়ে যায়। তাহলে টোটালটা আমি কি বললাম আর একবার বলে দিই। প্রথমে বললাম যে নোবেল হচ্ছে আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়। 1901 সাল থেকে দেওয়া চালু হয়েছে, কারণ তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন
ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 10ই ডিসেম্বর প্রতি বছর নোবেল দেওয়া হয়। নোবেল প্রথমে 5টা বিষয় দেওয়া হতো, তারপরে একটা বিষয় অ্যাড হলো। একটা বিষয় কি ছিল? ইকোনমিক্স, সেটা 1969 থেকে দেওয়া হতো। 5টা বিষয় ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেসি, পিস। পিসে যদি নাম মনে রাখতে হয়, মনে রাখবো মাদার টেরেসা 1979-এ পেয়েছিলেন। কৈলাস সত্যার্থী 2014 এবং মালালা ইউসুফজাই 2014। মালালা ইউসুফজাই ছিলেন ইয়ংগেস্ট নোবেল বিজয়ী, 17 বছর বয়সে পেয়েছিলেন। এই নরওয়ের অসলো থেকে পিস, শান্তিতে নোবেল নরওয়ের অসলো থেকে দেওয়া হয় এবং বাকিগুলো সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। ক্লিয়ার? এবারে পরের প্রশ্ন একটু চাই, কিন্তু ল্যাপটপ আমার বিশাল হাই গরম হয়ে গেছে। আচ্ছা, দেখি পরের প্রশ্ন পর্যন্ত। অক্সিজেনের রাসায়নিক সংকেত কি? অফ করে দিই। অক্সিজেনের রাসায়নিক সংকেত হচ্ছে O2। O2। আচ্ছা, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে কত? 21%, অ্যাভারেজ 21%। সব থেকে বেশি আছে নাইট্রোজেন। কত পার্সেন্ট? প্রায় 78% নাইট্রোজেন আছে। নাইট্রোজেন 78% আছে, হ্যাঁ ঠিক। এবং আর্গন আছে কত? প্রায় 0.93%। মনে রাখতে হবে যে আর্গন নিষ্ক্রিয়, হাতের লেখা খারাপ হচ্ছে হোক। আর্গন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণ আছে আর্গন, এটা মনে রাখতে হবে। এবং রেডন হচ্ছে যে এমন একটা বিরল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, বিষাক্ত গ্যাস, যেটা বায়ুমণ্ডলে প্রায় পাওয়া যায় না বললেই চলে, সেটা হচ্ছে রেডন। যেটা বায়ুমণ্ডলে প্রায় পাওয়া যায় না বললেই চলে, কিন্তু যদি বলে নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে, তখন উত্তর হবে আর্গন। কার্বন ডাইঅক্সাইড CO2 থাকে প্রায় 0.04% বায়ুমণ্ডলে থাকে। এবারে এখান থেকে একটা জিনিস গুলিয়ে যায়, যেটা হচ্ছে যদি বলে পৃথিবীর ভূত্বকে বা আর্থ 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 ক্রাস্ট বা ভূত্বক, ভূত্বকে সব থেকে বেশি পরিমাণ যে মৌলটি পাওয়া যায়, ভূত্বকে সব থেকে বেশি পরিমাণ যে পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে আমার অক্সিজেন। প্রায় 46.6% পাওয়া যায়। অক্সিজেন পরে থাকে সিলিকন প্রায় 27.7% পাওয়া যায়। এই সিলিকনের পর পাওয়া যায় অ্যালুমিনিয়াম প্রায় 8%। তারপর হচ্ছে আয়রন পাওয়া যায় 5%। এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম দিকে আরেকবার বলে দিই কি বললাম। প্রথম দিকে বললে হবে যে অক্সিজেন O2। অক্সিজেন বায়ুমণ্ডলে প্রায় 21% থাকে। অক্সিজেনের রাসায়নিক সংকেত O2। সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, প্রায় 78%। অক্সিজেন থাকে O2 দ্বিতীয় সর্বাধিক। তারপরে বললাম যে আর্গন, যেটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে, বায়ুমণ্ডলে প্রায় 0.93%। রেটন প্রায় থাকে না বললেই চলে। কার্বন ডাইঅক্সাইড থেকে 0.04%। এরপরে বললাম যে আর্থ কাস্ট বা পৃথিবীর ভূত্বকে সব থেকে বেশি থাকে অক্সিজেন 46.6%, সিলিকন থেকে 27.7%, অ্যালুমিনিয়াম থেকে 8% এবং লোহা থেকে 5%। অক্সিজেনের একটা রূপভেদ আছে, যেটা হচ্ছে O3। এটা সম্পর্কে বলা যেত, কিন্তু ল্যাপটপ খুব গরম হয়ে গেছে, আমাকে বন্ধ করতে হবে। এবারে এখানে একটা প্রশ্ন আছে যে রেপো রেট কে ঘোষণা করে? রেপো রেট ঘোষণা করে আমাদের রিজার্ভ ব্যাংক। রেপো রেট জিনিসটা কি না? রেপো রেট মানে হলো, ধরা যাক একটা বাণিজ্যিক ব্যাংকের টাকার প্রয়োজন হলো। এবারে ওই বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছে একটা সিকিউরিটি জমা রাখবে, দিয়ে যে হারে সুদ নেবে সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেটকে ঘোষণা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাড়াতাড়ি একটু বলি যে 1934 এর আরবিআই অ্যাক্ট 1934 এর আরবিআই অ্যাক্ট অনুসারে
1935-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল। 1935 1 এপ্রিল প্রতিষ্ঠা হয়। এবং যে কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল সেটা হচ্ছে ইয়ং হিল্টন। এই ইয়ং হিল্টন কমিশনের সুপারিশে 1935-এ 1934-এর আরবিআই অ্যাক্ট অনুসারে আরবিআই গঠিত হয় 1935-এ গঠিত হয়। এবং এই 1934 আরবিআই অ্যাক্ট অনুসারে, ঠিক আছে, কোন কমিশনের সুপারিশে? না, ইয়ং হিল্টনের সুপারিশে গঠিত হয়। এই আরবিআই 1949 এর জাতীয়করণ হয়। 1949-এ জাতীয়করণ হয়। এই যে 1935 থেকে প্লাস 2 বছর পর্যন্ত কলকাতায় এর হেডকোয়ার্টার ছিল। তারপরে 1937 থেকে এর হেডকোয়ার্টার মুম্বাই হয়ে যায়। ঠিক আছে, 1937-এ এর 7 থেকে হেডকোয়ার্টার হয়েছে মুম্বাই। এই যে আরবিআই এর যে ফার্স্ট গভর্নর ছিল ওসবর্ন স্মিথ। এটা ছিল প্রথম গভর্নর ছিল ওসবর্ন স্মিথ। এবং যদি বলে প্রথম ভারতীয় গভর্নর যখন হবে তখন হবে সিডি দেশমুখ। পরীক্ষায় আসে এটা বারবার। মনে রাখতে হবে যে আরবিআই সমস্ত কাগজের নোট ছাপে, কিন্তু কয়েন ছাপে সেটা হচ্ছে আমাদের ভারতের অর্থ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা আমাদের মনে রাখতে হবে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কয়েন জারি করে, কিন্তু নোট 1 টাকার কয়েন আর এগুলো জারি করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। কিন্তু কাগজের যে নোট সেগুলো জারি করে, তৈরি করে, ছাপায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন। ভীম অ্যাপ ক্যান বি ইউজ টু, ভীম অ্যাপ কেন ব্যবহার করা হয়? ভীম অ্যাপ ব্যবহার করা হয় ক্যাশলেস পেমেন্ট। কিসের মাধ্যমে? ইউপিআই এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে, মনে রাখতে হবে যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। পরীক্ষায় এসেছে। ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এটা হচ্ছে 2016 সালে চালু হয়েছিল। এটা কে চালু করেছিল? এটা চালু করেছিল এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা চালু করেছিল। এখান থেকে এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া কেটু ইজ অলসো নোন অ্যাজ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু কারাকোরাম কি নামে পরিচিত? না, গডউইন অস্টিন্স নামে পরিচিত। এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কোথায় আছে? এটা আছে কারাকোরাম রেঞ্জে। রেঞ্জে আছে কারাকোরাম রেঞ্জ। এই কারাকোরাম রেঞ্জে আমাদের অপারেশন মেঘদূত হয়েছিল। 1984 1984 সিয়াচেন। এই সিয়াচেন অপারেশন মেঘদূত হয়েছিল। এই সিয়াচেন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চতম যুদ্ধক্ষেত্র। আমাদের ইন্ডিয়ান আর্মি এবং পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ হয়েছিল 1984 অপারেশন মেঘদূত। এই সিয়াচেন হিমালয়ের উপর, যেটা কোথায় অবস্থিত? কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি কাশ্মীর। কাশ্মীরকে যদি একটু ভাঙাভাঙি করি তো অনেকগুলো প্রশ্ন বেরোবে। প্রথম প্রশ্ন, কাশ্মীরের ইতিহাস আমরা কোথা থেকে জানতে পারি? কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে। আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। রাজতরঙ্গিনী অফ কলহন। ঠিক আছে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? উলার। এই কাশ্মীর, জম্মু কাশ্মীর অবস্থিত। ঠিক আছে। এবারে আর একটা জিনিস, ডাল লেক। ডাল হ্রদ জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। এই ডাল লেক এর উপর অবস্থিত বিশ্বের একমাত্র ফ্লোটিং
পোস্ট অফিস কোথায় অবস্থিত? এই ডাল লেকের উপর অবস্থিত। তাহলে কি, বিশ্বের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস শ্রীনগরে অবস্থিত ডাল লেকের উপরে। পরীক্ষা এটা বারবার আসে। এই শ্রীনগর নদীটা কার না ঝেলাম। এই ঝেলাম নদীর তীরেই শ্রীনগর শহরটা অবস্থিত। আচ্ছা, এই জম্মু কাশ্মীরের একটা দাচি দাচিগ্রাম ন্যাশনাল পার্ক আছে, যেখানে হ্যাঙ্গুল ডিয়ারের জন্য এটা বিখ্যাত। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই চেনাব ব্রিজ, এই জম্মু কাশ্মীরের অবস্থিত। জম্মু কাশ্মীরের যে চেনাব সেতু এই জম্মু কাশ্মীরের যেটা এই চেনাব ব্রিজটা হচ্ছে বিশ্বের বলা যেতে পারে যেটা সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ। চেনাব এই জম্মু কাশ্মীরে অবস্থিত। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখান দিয়ে তাহলে কি কি বললাম আরেকবার প্রথম থেকে বলি যে অপারেশন মেঘদূত অপারেশন মেঘদূত 1984 সিয়াচেনে হয়েছিল। এটা পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র এটাকে বলা হয়। কাশ্মীরের ক্ষেত্রে বললাম যে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি। কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। কাশ্মীরের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ অবস্থিত এবং গডওয়েন দচিক पट्टे अरे बिल्कुल आकाश मेरे बिल्कुल नहीं गया ये बिल्कुल गया ना